আমাদের যে এগুলি প্র্যাকটিক্যালি এগুলি ব্যবহার করা হয়। আগে যেগুলো দেখানো হচ্ছিল ছবিগুলো মূলত ল্যাব বেসড কাজগুলোর জন্য আমরা ব্যবহার করতাম। এটা পুরোপুরি ফিল্ডের জন্য ব্যবহার করা হচ্ছে। রেক্টেঙ্গুলার ব্রডকাস্টেড ওয়্যার যেটা সেটার ব্যবহার আমরা আসলে ওপেন চ্যানেল ফ্লোতে প্রায়ই করে থাকি, এবং এটা হচ্ছে তার একটা চমৎকার উদাহরণ। ওপেন চ্যানেল ফ্লোতে একটা রেক্টেঙ্গুলার ব্রডকাস্টেড ওয়্যারের ব্যবহার। আমরা ফ্লোটাকে ক্লাসিফাই করা সম্পর্কে আলোচনা করে ছিলাম, প্রথম লেকচারে আলোচনা করেছিলাম। সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের জানার আগ্রহ ছিল, এসে আমরা ওপেন চ্যানেল ফ্লোতে কি কি নতুন জিনিস পড়বো, পাইপ ফ্লোর আর পাইপ ফ্লো থেকে আমাদের কি কি ইমপ্রুভড নলেজ আমাদের কাছে আসবে। তাহলে প্রথম এই কোশ্চেনটা দিয়েই আমরা ক্লাসে শুরু করেছিলাম যে ওপেন চ্যানেল ফ্লো এবং পাইপ ফ্লোর মধ্যে পার্থক্য। আমি বোধহয় ক্লাস যখন চলছিল তখনও এটা বলেছিলাম যে এটা পাইপ ফ্লো এবং ওপেন চ্যানেল ফ্লোর ভেতরে পার্থক্য, এটা আমরা আসলে ভবিষ্যতে যখন কোনো কম্পিটিটিভ এক্সাম হবে সেই এক্সামেও এটা থাকবে, শুধুমাত্র এই কোর্সের কোশ্চেন হিসেবে এটা থাকবে না। এটা অনেক সময় জিজ্ঞাসা ক্লিয়ার আসতেছে না ফ্লো এবং ম্যাডাম আপনি আনমিউট করে নিজেকে। ওপেন চ্যানেল, এখন কি শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। এই এখন কি শুনতে পাও? আমি আসলে তোমাদের সাথে হেডফোনে কথা বলছি যেটা এবং ভিডিও যেটা, দুটো আলাদা ডিভাইস কিন্তু। এখন ক্লিয়ার কথা শোনা যায়, বাট হচ্ছে ম্যাম নেট কানেকশন মেবি একটু প্রবলেম, ভেঙে ভেঙে আসতেছে কথা, কথা আটকায় যায়, কথা আটকে যাচ্ছে। আচ্ছা, আমি যদি স্লোলি বলি সেক্ষেত্রে বোধহয় এটা সমস্যা হয় না, তাই না? একটু দ্রুত বললে বোধহয় সমস্যা হয়। দেখি একটু ট্রাই করে দেখি। তাহলে আমাদের কাছে ওপেন চ্যানেল ফ্লো এবং পাইপ ফ্লোর ভেতরে প্রথম প্রেসারের ক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি না, সেটি হচ্ছে পাইপ ফ্লো। আর পাইপ ফ্লোতে মূলত হাইড্রোলিক প্রেসার থাকবে, এবং ওপেন চ্যানেল ফ্লোতে দুটো প্রেসারকে নিয়েই আমাদের চলতে হয়, একটা অ্যাটমসফেরিক প্রেসার এবং আরেকটা হবে হাইড্রোলিক প্রেসার। ঠিক আছে, আমাদের দুটো বই খুব বেশি দরকার হবে। ওপেন চ্যানেল হাইড্রোলিক্স, যেটা আমরা ভেন্টি চাওয়ের বই, আর একটা বই আমরা সাপোর্টিং বই হিসাবে ব্যবহার করব, সেটা হচ্ছে ফ্লো ইন ওপেন চ্যানেল। আমরা পাইপ সিস্টেম এবং ওপেন চ্যানেলের জন্য এ ধরনের স্কেমেটিক যখন ড্র করছি তখন এখানে আমাদের কাছে যদি একটু ভাগ ভাগ করা অবস্থায় দেখি যে পাইপ সিস্টেমের উপরে এল ইজিএল এনার্জি গ্রেডিয়েন্ট লাইন। ঠিক আছে, আমরা একইভাবে নিচে যে ছবিটা দেখছি ওপেন চ্যানেল ফ্লোর ক্ষেত্রে WSL ওয়াটার সারফেস লেভেল লিখবো, তখন আমরা এই শর্ট টার্ম যদি লিখেও থাকি আমরা যেন অবশ্যই ছবির নিচে ফুল টার্মটা লেখার অভ্যাস করি। তাহলে যে সমস্যাটা হয় যে খুব দ্রুত আমরা ওই তিনটা লেটার দিয়ে লিখতে গেলে খুব দ্রুত এই ভুলটা করে ফেলি দ্রুত লেখার সময়। তাহলে পাইপ ফ্লো এগেইনস্ট আমরা যখন ওপেন চ্যানেল ফ্লো করছি, পাইপ ফ্লোতেও আমরা কিন্তু স্টেডি ফ্লো আনস্টেডি ফ্লো এভাবেই পড়েছি। ওপেন চ্যানেল ফ্লোতেও আমরা স্টেডি ফ্লো এবং আনস্টেডি ফ্লো পড়বো। আমি একটা বড় অংশ বা আমার পোর্শনে একটা বড় অংশ থাকবে ইউনিফর্ম ফ্লো। স্টেডি ফ্লোতে ভেরিড ফ্লো থাকবে, সেই ভেরিড ফ্লোর এগেইনস্টে থাকবে আমার ভাগে পড়ানো হওয়ার পরেও
আমি র্যাপিডলি ভ্যারিড ফ্লোর কিছু অংশ পড়াবো। আমাদের কাছে ইউনিফর্ম ফ্লোর যে কনসেপ্টটা থাকবে সেই কনসেপ্টটা নিয়েই মূলত ফার্স্ট লেকচারটা আমি দিয়েছিলাম, এবং যেমন কিছুক্ষণ আগে তোমরা বলছিলে যে বেশ কিছু ইকুয়েশন আমরা শিখেছি। তাহলে ইউনিফর্ম ফ্লো হচ্ছে সেই ফ্লো যে ফ্লোতে ডেপথ, ওয়াটার এরিয়া, ভেলোসিটি এবং ডিসচার্জ। তাহলে কি কি বললাম? পানির ডেপথ, পানির জন্য যতটুকু জায়গা জুড়ে পানি আছে, সুতরাং এরিয়া এবং ভেলোসিটি যখন থাকছে সেখানে ডিসচার্জও থাকছে। তাহলে প্রত্যেকটা সেকশনে ডেপথ, ওয়াটার এরিয়া, ভেলোসিটি এবং ফ্লো, এটা প্রত্যেকটা সেকশনে কনস্ট্যান্ট হবে। আমরা একই সাথে ইউনিফর্ম ফ্লোর আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে এনার্জি লাইন, ওয়াটার সারফেস এবং চ্যানেলের বটমের জন্য যে স্লোপ, এই স্লোপ তিনটাকে আমরা একটা আরেকটার প্যারালাল এভাবে আমরা বলবো, এবং একটা আরেকটার প্যারালাল যখন হয় তারপরেও আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এনার্জি দিচ্ছি এফ, যখন ওয়াটার সারফেসের স্লোপ বলছি এস ফিক্স ডাব্লিউ, এবং যখন আমরা চ্যানেলের বটম টাকে প্রকাশ করছি তখন আমরা এটাকে সাফিক্স হিসাবে এস নট বলছি। এস এর জন্য আমার এই সাফিক্স গুলো তিনটাকে তিন ভাগে যাতে আমরা প্রকাশ করতে পারি, সমান সমান আমি এস দিয়ে প্রকাশ করছি, কারণ তিনটা স্লোপই একটা আরেকটার প্যারালাল। তাহলে সেটাকে আমি এস দিয়ে প্রকাশ করছি। তাহলে আমরা যে ফিচারটা এখানে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকশন 1 এবং সেকশন 2 যদি কনসিডার করি এই ছবির ভেতরে, একটু কেয়ারফুলি দেখতে হবে। ছবি দেখেছো, সিভি সিভি দিয়ে বোঝানো হচ্ছে কন্ট্রোল ভলিউম। যে অংশটুকু আছে সেই অংশটুকুতে আমরা সেকশন 1 এবং সেকশন 2 দিয়ে প্রকাশ করছি। সেকশন 1 বরাবর যতগুলি প্রপার্টি আছে গুলো সেকশন 2 এর সমতুল্য হবে। সেম, তার মানে কি যে সেকশন 1 এর জন্য আমার কাছে যে প্রেসারটা কাজ করবে সেকশন 2 তার সমান হবে। সেকশন 1 বরাবর যে মোমেন্ট ফ্লাক্স কাজ করবে। এখন আসো, আমরা যদি সেকশন 1 এবং সেকশন 2 জুড়ে যে যতটুকু কন্ট্রোল ভলিউম আছে সেখানে একটা পানির ওয়েট যদি ডাব্লিউ দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে সেই ডাব্লিউ এর অংশটুকু যে ফোর্সটা পানির বাহুর দিকে আছে তাকে ডাব্লিউ সাইন থিটা আমরা দিয়ে প্রকাশ করছি, এবং একই দিকে রয়েছে পি1। তাহলে আমরা যদি এই কন্ট্রোল ভলিউম যেখানে 1 এবং 2 বলে দেওয়া আছে এই অংশ জুড়ে আমরা যদি মোমেন্টাম ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করে থাকি, তাহলে এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? আমরা লিখতে পারি পি1 প্লাস ডাব্লিউ সাইন থিটা মাইনাস পি2 মাইনাস এম1। তাহলে এখানে কি বাদ পড়ে গেল? এখানে বাদ পড়ে গেল যে ফ্রিকশনাল একটা ফোর্স। ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু পানি যে দিকে যাচ্ছে তার অপোজিট ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্সটা যাচ্ছে। তাহলে আমরা যে জিনিসটা খেয়াল, এই একই ছবিটার উপরে যখন আমরা মোমেন্টাম ইকুয়েশনকে অ্যাপ্লাই করব তখন আমরা দেখব যে এখানে m2 মাইনাস m1 ইকুয়াল টু p1 প্লাস w সাইন থিটা মাইনাস ফ্রিকশনাল ফোর্স f মাইনাস p2। তাহলে এখানে আমাদের কাছে পুরো অংশটার ভেতরে এল শুধু সেই দূরত্ব, যে দূরত্বের উপরে আমরা কাজ করছি, তাহলে সেই দূরত্বের উপরে এল দূরত্বের উপরে এই ফোর্স গুলোকে যখন আমরা মোমেন্টাম ইকুয়েশনের সাপেক্ষে m1 সমান m2, তাহলে ইকুয়েশনটা আসলে ফাইনালি হবে w সাইন থিটা ইকুয়াল টু এফ, তাই না? তাহলে এই কথাগুলো লেখার পরে আমরা যদি ডাব্লিউ এর মানেটাকে লিখি, ডাব্লিউ হচ্ছে আমাদের কন্ট্রোল ভলিউমের জন্য উপরে যতখানি পানি আছে সেই পানিটার ওয়েট।
আমি এখানে ফ্লুইড কথাটা চ্যানেল সেটাই আমরা লিখবো। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু গামা এ এল এটা লিখছি, এবং এফ এফ বা ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু টাউ নট ইন্টু পি এল। তাহলে আমাদের এই আলোচনার ভেতরে হাসনাত, তুমি কেমনে বলতে পারো যে পিটা দিয়ে আমরা কি প্রকাশ করছি? হাসনাত কে আছো? হাসনাতের তো লগ ইন করা দেখা যাচ্ছে। তাহলে পিটা দিয়ে কি বোঝা যাচ্ছে, আর কেউ বলতে পারবে? পি দিয়ে কি বোঝা যাচ্ছে বলো? প্রেসার। আমরা কিন্তু P1 দিয়ে প্রেসার বলেছিলাম। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই শুধু পিটাকে নতুন করে বলে আমি আমরা সরি এটাকে P1 P2 ম্যাম বলছিলাম। ওয়েটেড 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 পেরিমিটার। পেরিমিটার। হ্যাঁ, ওয়েটেড পেরিমিটার জন্য কি ছিল আমাদের? ওয়েটেড পেরিমিটার পি দিয়ে আসলে কি বোঝানো যাচ্ছিল? ওয়েটেড পেরিমিটার কথা ঠিক আছে, কিন্তু ধরো একটা মানুষ, আমি যে লেবার দিয়ে কাজ করাবো, সেই লেবার তো ওয়েটেড পেরিমিটার বুঝবে না। আমি কিভাবে তাকে দিয়ে ফিল্ড থেকে মাপ ম্যাডাম যে অংশটুকু ম্যাম এ বাই আর ম্যাম এ বাই আর এরিয়া বাই এরিয়া ডিভাইড বাই হাইড্রোলিক রেডিয়াস। যে অংশটুকু পানি টাচ করে থাকে ওইটাই ওয়েটেড পেরিমিটার। ওকে, হ্যাঁ ওইটাও ঠিক আছে, এ বাই আর এটাও ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে যখন আমরা ইঞ্জিনিয়ার সাথে কথা বলাটা আমাদের জন্য অনেক সহজ হবে এই ইঞ্জিনিয়ারিং টার্ম দিয়ে, কিন্তু আমাদের তো একটা সময় কাজ করাতে হবে যার এই সমস্ত নলেজ নাই। তাহলে ওইটাও আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমি একটা লেবার পাঠাচ্ছি ফিল্ডে, সে আমার জন্য ওয়েটেড পেরিমিটার মাপ দিয়ে নিয়ে আসবে। সে আসলে কিভাবে ওয়েটেড পেরিমিটারটা মাপ দিবে বা কোন অংশটুকু, তা তাকে বোঝানোর সেই অংশটুকু তুমি মাপ দিয়ে নিয়ে আসো। ঠিক আছে, আমরা একটা ক্লাসে ওই ওয়েটেড পেরিমিটার নিয়েও প্রচুর ক্যালকুলেশন শিখেছিলাম, কোন ধরনের চ্যানেলের ওয়েটেড পেরিমিটার কিভাবে ক্যালকুলেট করব। যেহেতু আমি আসলে আজকে অনেকদিন হয়ে গেলে এটা আসলে মেমোরি থেকে চলেও যায়, তো লেকচার 1 থেকে শুরু করেছে, আমরা আরেকবার ওই ওয়েটেড পেরিমিটার ক্যালকুলেশনটা হাতে কলমে আরেকবার করব। তাহলে পি হচ্ছে আমাদের জন্য ওয়েটেড পেরিমিটার, এবং শোনা যাচ্ছে না ম্যাডাম। ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছে না। জি ম্যাম, নেটওয়ার্ক মেবি একটু আনস্টেবল। আমি তাহলে দেখি, এখন কিন্তু এখন কি শুনতে পাচ্ছো? জি ম্যাডাম এখন শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড কিছু সাউন্ড হবে, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ওই সাউন্ডটাকে জাস্ট এখন সাউন্ড রিলেটিভলি কমও আছে। আচ্ছা খেয়াল করে দেখো যে আমরা হচ্ছে টাউ নটের কথা বলছি, তাহলে টাউ নটের বিষয়টা হবে এমন যে টাউ নটটাকে আমরা কে ভি স্কয়ার এভাবে আমরা প্রকাশ করব। কে রো ভি স্কয়ার যদি আমরা প্রকাশ করে থাকি, তাহলে দেখা যাবে যে আমাদের কাছে রো এবং কে এর মানটা জানতে হবে, এবং কেটা এমন একটা কোফিশিয়েন্ট যে কোফিশিয়েন্টটা সারফেসের উপরে এবং ফ্লো প্যারামিটারের উপরে ডিপেন্ড করবে।
তাহলে আমাদের কাছে রোটা জানাটা সহজ, যেটা ডেনসিটি, ওয়াটার ডেনসিটি এখানে হবে, এবং যে টেম্পারেচারে তুমি ক্যালকুলেশন করছো সেই টেম্পারেচারে ওয়াটার ডেনসিটিটা এখানে হবে। তাহলে ফাইনালি আমরা এই কোয়েশ্চনটাকে এইভাবে কম্পাইল করতে পারি, ভি ইকুয়াল টু সি রুট ওভার আর এস নট। ভি ইকুয়াল টু সি রুট ওভার আর এস নট দিয়ে প্রকাশ হচ্ছে যে চ্যানেলের বটমের স্লোপ এখানে বোঝানো হচ্ছে। তাহলে আমরা সি ইকুয়াল টু একটু ওই সেই কে এবং রো কে ফাইনালি একটু দেখি, যে সি ইকুয়াল টু রুট ওভার গামা বাই রো ইন্টু 1/k। এই কোফিশিয়েন্ট আসলে ফ্লো এবং সারফেসের উপরে ডিপেন্ড করে। চেজির ফর্মুলাটাকে আমরা কিছু ভাবে ব্যবহার করে থাকবো, এবং প্রত্যেকটা বারই আমাদেরকে আসলে এই সি এর ভ্যালুটা জানতে হবে। সি এর ভ্যালুটা জানার উপরে আমরা একটু জোর দিব। চেজির ইকুয়েশন দুটো অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে কাজ করে। একটা ফার্স্ট অ্যাজাম্পশন যেটা আছে, সেক্ষেত্রে ফোর্স রেজিস্টিং দ্য ফ্লো অথবা ইউনিট এরিয়া অফ দ্য স্টিম বেড এটা প্রপোর্শনাল হয় ভেলোসিটির স্কোয়ারের উপরে, বা এটা সমান বলা যায় কেভি স্কোয়ার। আমি আরেকবার বলছি যে ফার্স্ট যে অ্যাজাম্পশনটা, এখানে ফোর্স রেজিস্টিং যে ফ্লো আছে সেটা ইউনিফর্ম এরিয়ার উপরে ইউনিফর্ম এরিয়াটার ক্ষেত্রে এটা স্টিম বেডের প্রপোর্শনালি এটা কাজ হবে। এই জিনিসটাকে আমরা কেভি স্কোয়ার দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারবো, এবং এখানে কেটা হবে একটা কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলা হবে। এক্ষেত্রে কন্ট্যাক্ট সারফেস যেটা থাকবে স্টিম বেডের জন্য, সেই স্টিম বেডের জন্য যে কন্ট্যাক্ট সারফেসটা থাকবে এটা হচ্ছে পেরিমিটার, যেটাকে আমরা বলছিলাম পি, এবং লেন্থ এল, এর সাথে এটা প্রোডাক্ট হিসেবে থাকবে। তাহলে কেমন হবে, কেভি স্কোয়ার ইন্টু পিএল। তাহলে টোটাল ফোর্স যেটা থাকবে রেজিস্টিং ফোর্স রেজিস্টিং করবে, টোটাল যে ফোর্স রেজিস্টিং ফ্লো এর উপরে কাজ করবে, সেটাকে আমরা কেভি স্কোয়ার পিএল এটা দিয়ে প্রকাশ করব। সেকেন্ড যে অ্যাজাম্পশন থাকবে, সেকেন্ড অ্যাজাম্পশনের ক্ষেত্রে আমরা ইউনিফর্ম ফ্লোটাকে হাইলাইট করব, এবং এক্ষেত্রে ইফেক্টিভ একটা কম্পোনেন্ট থাকবে গ্র্যাভিটি ফোর্সের সাথে, সেটা রিলেটেড থাকবে, যেটাকে আমরা টোটাল ফোর্স রেজিস্ট্যান্সের ইকুয়াল বলবো। ওই যে খেয়াল আছে যে আমরা যখন পানির ওয়েটের কথা বলেছিলাম, পানির ওয়েটের পানির প্রবাহর দিকে সে কাজ করছিল ডাব্লিউ সাইন থিটা, সেটা মূলত গ্র্যাভিটি ফোর্স কম্পোনেন্টের জন্য যখন হবে তখন সেটাকে হবে ডাব্লিউ এ এল সাইন থিটা। আমরা সি বের করতে চাই। সি বের করতে হলে আমাদের কাছে জিকে ফর্মুলা এন দিয়ে সেটা প্রকাশ করব, এবং জিকে কে হচ্ছে কে দিয়ে প্রকাশ করা হয় কাটার্সের নাম, এবং কে এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে কে এর ক্ষেত্রে কাটার্স ফর্মুলার জন্য আমরা কে এর জন্য কাটার্সের যে এন ভ্যালুটা, এটা একটা চার্ট আছে, সেখানে এন এর ভ্যালুটা আমি যদি জানতে পারি তাহলে আমি জিকে ফর্মুলা দিয়ে সি এর মান ব্যবহার করব। তাহলে 41.65 প্লাস 0.00281 বাই এস, এই অংশটুকু উপরেও আছে নিচেও আছে। এস হচ্ছে চ্যানেলের স্লোপ বোঝানো হচ্ছে, এন হচ্ছে জিকে ফর্মুলার কাটার্সের এন, এবং আমার কাছে হাইড্রোলিক রেডিয়াস আর ব্যবহার করতে হবে, আর ইকুয়াল টু এ বাই পি। এছাড়া আমাদের কাছে বেজিনের ফর্মুলা ব্যবহার করতে পারি। ফর্মুলাটা দেখতে অনেক ছোট মনে হচ্ছে, যদি আমি কিনা এম এর মান জানা থাকে এবং আর বা হাইড্রোলিক রেডিয়াসের ভ্যালু আমি বের করতে পারি বা জানা থাকে, সেক্ষেত্রে সি এর মান বেজিনের ফর্মুলা দিয়ে ব্যবহার করা যায়। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা যখন চেজি এবং বেজিন এর ফর্মুলার সাথে
চেজি সি বের করছি বা জিকে এর ফর্মুলার সাথে চেজি সি বের করছি, এর প্যারালালি আরেকটা ইকুয়েশন আছে, তার হচ্ছে পাউলসের ইকুয়েশন। পাউলসের ইকুয়েশনের ক্ষেত্রে আমার এপসাইলনটা জানতে হবে, যেটা পাউলসের জন্য কোফিশিয়েন্ট। অবশ্যই রেনল্ডস নাম্বার জানতে হবে এবং এটা খুব খেয়াল করে এই ইকুয়েশনটা ব্যবহার করতে হবে যে এখানে আর কিন্তু হবে হাইড্রোলিক রেডিয়াস ফিটে হতে হবে। ইকুয়েশনটা মূলত এপিএস ইউনিটে ব্যবহার করাটা ভালো। এখানে আরেকটা বিষয় আমি একটু জানতে চাইবো যে যদি ইকুয়েশনটা একটু খেয়াল করে দেখো যে দুই পাশে সি আছে, তাই না? দুই পাশে সি আছে, তাহলে এক্ষেত্রে রোল 21 একটু খেয়াল করো তো, এই ইকুয়েশনটার জন্য দুই পাশে সি আছে, আমি এটাকে ক্যালকুলেট করব। ম্যাডাম স্মাইল, জি ম্যাডাম কিভাবে ক্যালকুলেট করা যায়? দুই পাশেই সি আছে, আমার কিন্তু সির ভ্যালু বের করতে হবে, কিভাবে ক্যালকুলেট করব? ম্যাডাম সি দুটোকে একসাথে নিয়ে যাবে না? স্মাইল, তুমি এমনি শুনতে পাচ্ছ তো? জি ম্যাডাম শুনতে পাচ্ছি। হ্যালো আর কি কেউ বলতে পারবে কিভাবে দুই পাশে সি আছে আমি সির ভ্যালু বের করব? কিভাবে সি এর ভ্যালু বের করা যাবে দুই সি থাকলে? নিলয়, পারা যাবে? কোনোভাবে কি এখানে স্থির ভ্যালুটা কি পারা যাবে বের করা? দুই পাশে যদি ইকুয়েশনটা থাকে। ম্যাম রাফ চ্যানেলের ক্ষেত্রে তো আরটা অনেক বেশি লার্জ হয় না সি থেকে? ম্যাম তখন কি আর এই আরটা থাকবে, মানে আর বাই সি, ওই মানে সি বাই আর ওই জিনিসটা থাকবে? বইয়ে যখন পড়ছিলাম যে মানে সির ভ্যালুটা কি, ম্যাডাম বইয়ে তো ওরা বলে দিচ্ছে এটা হচ্ছে কি ট্রায়াল এন্ড এরর মেথড, এভাবে সলভ করতে হবে। তোমরা কি স্লাইডে দেখতে পাচ্ছো? জি ম্যাম দেখতে পাচ্ছি। স্লাইড কি দেখতে পাচ্ছো তোমরা? নীলার বলো। এবার দেখা যাচ্ছে। উদয় বলবে? ম্যাডাম বইয়ে যখন পড়ছিলাম তখন পড়ছিলাম যে হচ্ছে কি স্মুথ চ্যানেলের জন্য একটা জিনিস, রাফ চ্যানেলের জন্য আরেকটা জিনিস। পাওয়েলের ফর্মুলাটা নরমালি হচ্ছে কি ট্রায়াল এন্ড এরর, মানে এই পদ্ধতিতে সলভ করা হয়, বাট পুরো প্রসিডিউরটা আসলে বলতে পারবো না ম্যাডাম আপনাকে। ম্যাডাম ইকুয়েটিং কোএফিশিয়েন্ট দিয়ে করা যাবে? উদয় কি বলবে? আচ্ছা ইসমাইল বলো। ম্যাডাম ইকুয়েটিং কোএফিশিয়েন্ট দিয়ে করা যাবে? কোএফিশিয়েন্ট ইকুয়েট করে?
পিছনে দুই পাশ থেকে? দুই পাশ থেকে করা যাবে। ক্যালকুলেটরের এরকম অপশনটা কি জানা আছে কিভাবে করতে পারবো আমরা ক্যালকুলেটর দিয়ে করলে? ক্যালকুলেটর তো করি নাই। ক্যালকুলেটর দিয়ে একবার একটু চেক করবে। ইকুয়েটিং তো অবশ্যই দুই পাশ থেকে এক পাশ ডান পাশে সবগুলোকে নিয়ে বাম পাশে নিয়ে আসলেও হবে। তাহলে ক্যালকুলেটরে এটা একটু চেক করে নিতে হবে, ঠিক আছে? তাহলে কখন ক্যালকুলেটরে এটা ট্রায়াল বেসিসে আমরা করব? অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সি এর সাথে সাথে যদি পাওয়েলসের ইকুয়েশন, পাওয়েলসের ভ্যালুটা আমাদের না জানা থাকে, আমাদের একটা রেঞ্জ যদি জানা থাকে, স্পেসিফিক যদি এটা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবে যখন পাওয়েলসের ফর্মুলার আমরা ব্যবহার করছি কিন্তু আমাদের পুরোপুরি একটা রেঞ্জের ভেতরে জানা আছে এপসাইলন ভ্যালু, তখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটাকে সির ভ্যালু কোনটা হলে রেঞ্জের ভেতরে, পাওয়েলসের রেঞ্জের ভেতরে আমি ভ্যালুটাকে পাই, তখন আমাদেরকে এই ইকুয়েশনটা এভাবে ব্যবহার করতে হবে। আর নর্মালি যদি হয়, নর্মালি আমরা দুটো সিকেই বা পাশে নিয়ে এসে সেভাবে ক্যালকুলেট করেও বের করতে পারবো, ঠিক আছে? এবং এই প্রবলেম তোমাদের খাতায় করা আছে, এই নিউমেরিক্যাল এই প্রবলেমটা তোমাদের খাতায় করা আছে। তাহলে আমরা মূলত আজকে যে লেকচারটা দিলাম, লেকচারটা পুরাতন লেকচারের হুবহু পুরাতন লেকচারটাই দেওয়া হলো। আমার যেটা আজকে ইচ্ছা, আমি আসলে দুটো সেকশনে একই স্পিডে পড়াতে চাই। আজকে ওদের সেকশনে একটু সমস্যা হচ্ছিল, আসলে এখানে খুব বেশি আওয়াজ হচ্ছিল, ওরা আমাকে শুনতে পায়নি, ওদেরকে একটু স্লোই পড়ানো হয়েছে। তোমাদের ক্ষেত্রেও একইভাবে অতটুকু হলেই ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? তাহলে আমি যে অংশটুকু আজকে কভার করতে চাই সেটা হচ্ছে যে ইউনিফর্ম ফ্লো কম্পিটিশন পর্যন্ত। আমি তোমাদের যে লেকচারটা নিচ্ছিলাম, আমি দেখছিলাম যে তোমরা আসলে ইউনিফর্ম ফ্লো কম্পিটিশন পর্যন্ত শিখে গেছো, সুতরাং একটু স্লাইডটা দেখালেই তোমাদের মনে পড়ে যাবে যে কতটুকু অংশ কি কি পড়িয়েছিলাম, কোথায় কোথায় আমরা সলভ করেছিলাম। তার ভেতরে একটা অংশ হচ্ছে ডার্সি-উইসব্যাকের ফ্রিকশন ফ্যাক্টর। ডার্সি-উইসব্যাক ফ্রিকশন ফ্যাক্টর কোথায় ব্যবহার করা হয়? ডার্সি-উইসব্যাক ফ্রিকশন ফ্যাক্টর এটা স্মল এফ দিয়ে প্রকাশ করা হয়। কিভাবে এটা ব্যবহার করা হয়? রোল 35 বলো তো, এটা কখনো দেখা হয়েছে? ডার্সি-উইসব্যাক ফ্রিকশন ফ্যাক্টর কোথায় অ্যাপ্লাই করা হয়? আমরা ডার্সি-উইসব্যাক ফ্রিকশন ফ্যাক্টর কোথায় অ্যাপ্লাই করতে পারবো বলো তো? ইসমাইল বলবে? পাইপ ফ্লোতে। হ্যাঁ, পাইপ ফ্লোতে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে পাইপ ফ্লোতে আমরা ব্যবহার করতে চাই এই ডার্সি-উইসব্যাক ফ্রিকশন ফ্যাক্টর। এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা হেড লস বা এইচএল একটা এইচএল এর একটা রিলেশনশিপে এই ডার্সি-উইসব্যাক ফ্রিকশন ফ্যাক্টরটাকে ব্যবহার করেছিলাম। ইনকম্প্রেসিবল টার্বুলেন্ট ফ্লো যেটা পাইপের ভেতর থেকে যায় বা একটা ক্লোজ ডাক্টের ভেতর দিয়ে যায়, সেটাকে ক্যালকুলেশন করার জন্য ডার্সি-উইসব্যাক ফ্রিকশন ফ্যাক্টরটাকে ব্যবহার করা হয় এবং এটা স্মল এফ দিয়ে প্রকাশ করা হয়। পাইপ ফ্লোর ক্ষেত্রে আমরা বলে থাকি হাইড্রোলিক্যালি স্মুথ, আবার বলে থাকি হাইড্রোলিক্যালি রাফ, এবং একই সাথে ট্রানজিশনও বলে থাকি। তাহলে হাইড্রোলিক্যালি স্মুথ আমরা তখনই বলবো যখন এপসাইলন এস ইন্টু ভি স্টার বাই নিউ। খেয়াল করে দেখো এখানে নিউ এবং ভি স্টার অলমোস্ট দেখতে অনেকটা কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু তোমরা যখন খাতায় লিখছো একটু কেয়ারফুলি লিখো। ভি স্টার এটা দিয়ে আমরা শেয়ার ভেলোসিটি বোঝাই, আর নিউ হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি। এটা টেম্পারেচারের উপরে করে কাইনেমেটিক ভিসকোসিটি তোমার ফ্লুইড মেকানিক্স বই থেকে এই ভ্যালুটাকে বের করতে হবে যে কত টেম্পারেচারের জন্য কাইনেমেটিক ভিসকোসিটির মান কত। সম্পূর্ণটা ক্যালকুলেশন করার পরে যদি সেই ভ্যালুটা
4 থেকে কম হয়। আমি বোধহয় এপসাইলন এসটাকে একটু মনে করিয়ে দেই। এটাকে ভন কারম্যান স্যানগ্রেন রাফনেস বলা হয়। ভন কারম্যান, আমি যে প্রথম যে স্লাইডে দেখাচ্ছিলাম, খেয়াল করে দেখো যে ভন কারম্যান এবং প্রান্ডেল ওনাদের দুজনেরই অবদান রয়েছে ডার্সি উইজবেক ফ্রিকশন ফ্যাক্টর এফ কে ভালোভাবে প্রকাশ করার জন্য। আমরা হাইড্রোলিক্যালি স্মুথ যে অংশটুকু আছে সেই অংশটুকুকে আমরা এপসাইলন এস এবং ভি স্টার বাই নিউ দিয়ে প্রকাশ করছি। যদি কিনা এই ভ্যালুটা আমরা পুরোটা ক্যালকুলেট করি এপসাইলন এস ইন্টু ভি স্টার বাই নিউ, এটাকে ক্যালকুলেট করে যদি আমি 60 পাই, তখন কিন্তু সেটা হাইড্রোলিক্যালি রাফ একটা ওয়ালের কথা বলা হবে। হাইড্রোলিক্যালি স্মুথ ওয়াল বা হাইড্রোলিক্যালি রাফ ওয়াল বা ট্রানজিশনাল ডিজাইন, এই সবগুলোই আসলে পাইপের ভেতর থেকে যে ফ্লোটা যাচ্ছে ওটা ক্যালকুলেট করার আর একটা উপায়, ফ্লোর নেচারটা কেমন হচ্ছে সেই নেচারটা সম্পর্কে বলার জন্য আমরা এভাবে প্রকাশ করে থাকি হাইড্রোলিক্যালি স্মুথ, ফুললি রাফ এবং ট্রানজিশনাল ডিজাইন এভাবে প্রকাশ করে থাকি। পাইপ ফ্লো বা ডার্সি উইজব্যাক ইকুয়েশনের জন্য HF = FL VS স্কয়ার বাই 2DD। আমরা এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে এফটাকে একটা চার্ট আকারে প্রকাশ করা আছে, যেটা এপসাইলন এস বাই ডি দিয়ে। এপসাইলন এস বাই ডি হচ্ছে রিলেটিভ রাফনেস বলা হয়, শুধুমাত্র এপসাইলন এস কে বলা হয় স্যান্ডগ্রেন রাফনেস, এবং স্যান্ডগ্রেন রাফনেসকে আমরা বলতে অভ্যস্ত হচ্ছি ভন কারম্যান স্যান্ডগ্রেন রাফনেস। এটার একটা চার্ট আছে, সেই চার্ট থেকে আমরা এই ভ্যালুটাকে নিয়ে থাকি। এখানে ইকুয়েশনে কি আছে, এফ ইন্টু এল ভি স্কয়ার বাই 2GD। ডি দিয়ে আসলে কি বোঝায়, পাইপের ডায়ামিটার বোঝায়। তাহলে ডি এর ক্ষেত্রে যদি আমরা বলে থাকি একটা পাইপ যদি সার্কুলার হয়, তাহলে সার্কুলার সেই শেপের ডায়ামিটারটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করব। যতটুকু জায়গা জুড়ে আমরা স্টাডি করছি সেই জায়গাটুকুকে আমরা জায়গাটুকুর দূরত্ব এল কে আমরা পয়েন্ট আউট করব, এবং আরেকটা থাকবে আমাদের জন্য HF দিয়ে আমরা বের করতে পারবো যে ওই জায়গার ভেতরে ভেলোসিটি জানা আছে, ডি জানা আছে, এল জানা আছে এবং ফ্রিকশন ফ্যাক্টর আমার জানা আছে, তাহলে তার জন্য হেড লসের পরিমাণটা ডিউ টু ফ্রিকশন কত হবে। স্মুথ ওয়ালের জন্য সাধারণত আমরা ব্লাসিয়াস ফর্মুলা ব্যবহার করে থাকি। স্মুথ ওয়াল হবে এবং রেনল্ডস নাম্বার 10⁵ থেকে কম হবে, তখন আমরা ব্লাসিয়াস ফর্মুলা ব্যবহার করব। স্মুথ ওয়াল হবে এবং রেনল্ডস নাম্বার 10⁵ থেকে বেশি হবে, সেক্ষেত্রে আমরা কারম্যান প্রান্ডেলের ইকুয়েশনটাকে ব্যবহার করব। আমাদের কাছে 10⁵ এর বেশি অবস্থান এবং রাফ বাউন্ডারির জন্য যে ইকুয়েশনটা ব্যবহার করব সেটার নাম হবে কারম্যান প্রান্ডেল ইকুয়েশন। এবং খেয়াল করে দেখো প্রত্যেকটার জন্যই আমার আসলে এস বাই ডি এটা আমার বের করতেই হবে। এবং লাস্ট যে ইকুয়েশনটা সেটা ট্রানজিশন জোনে এপসাইলন এস বাই ডি, এটা কলেব্রুক হোয়াইট ইকুয়েশন। এই ইকুয়েশনের ক্ষেত্রে একটা খুব চমৎকার বিষয় খেয়াল করো যে রেনল্ডস নাম্বারও এখানে এই ইকুয়েশনের ভেতরে আছে। আমরা একটা চার্টের কথা আমি ক্লাসে বলেছিলাম যে আমরা রেনল্ডস নাম্বার এপসাইলন এস বাই ডি, এটা যদি রেনল্ডস নাম্বারের সাপেক্ষে এটাকে রিলেট করতে পারি, তাহলে মুডি একটা চার্ট আছে। মুডির এই চার্টটা আমি আসলে ওপেন চ্যানেল ফ্লোতে কোনো প্রবলেম সলভ করার জন্য ব্যবহার করব না, এটা মূলত ব্যবহার করা হয় পাইপের প্রবলেম সলভ করতে, এবং তোমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে সাধারণত ওয়াটার সাপ্লাই বা স্যানিটেশনের ক্ষেত্রে যখন ক্যালকুলেশন গুলো করবে তখন এই মুডি চার্ট ব্যবহার করা হয় করবে। এবং আমার মনে হয় এটা লেভেল 3তেই তোমরা এনভায়রনমেন্ট কোর্সে তোমরা মুডি চার্টকে ব্যবহার করে থাকবে রেনল্ডস নাম্বারের সাথে এপসাইলন এস বাই ডি কে রিলেট করে। ওপেন এর সাথে অবশ্যই পাইপের একটা ডিফারেন্স আছে। সার্কুলার সেই পাইপটা যার ডায়ামিটার ডি,
তাকে আমরা যখন ফুললি ফ্লো পাস হচ্ছে তখন সেই ফ্লোটাকে যদি R=D/4 এভাবে ভাগ করে আমরা দেই, তাহলে দেখা যাবে যে ডি কে মূলত 4R দিয়ে প্রকাশ করা যাবে। তাহলে এটুকু কি সবার মনে পড়েছে? এটা লেভেল 2 তে তোমরা এ ধরনের অনেক প্রবলেম সলভ করেছো, যেখানে বলে দেওয়া ছিল পাইপটার ফুল ফ্লো কন্ডিশনে কেমন আছে, পার্শিয়ালি ফ্লো কন্ডিশনে কেমন আছে, তখন তোমরা R=D/4 এই কথাটা ব্যবহার করতে। এখন আমরা ওপেন চ্যানেলের জন্য এই আর হচ্ছে আমাদের হাইড্রোলিক রেট, তাহলে আর কে যেখানে যে জায়গাতে ডি আছে সেই জায়গাতে আমি আর কে ব্যবহার করব, এবং আমার সেই উদ্দেশ্যে আমি যদি ইকুয়েশনটিকে একটু রিঅ্যারেঞ্জ করি, HF = FL V²/2GD, ডি এর জায়গাতে আমরা 4R ব্যবহার করছি। তাহলে ভি সমান সমান কি এইভাবে লেখা যায় কিনা একটু কেয়ারফুলি দেখো, যে এটা তোমাদের খাতায় অবশ্য লেখা আছে, একটু দেখো যে এভাবে লেখা যায় কিনা। তাহলে এই লেখাটার ভেতরে নতুনত্ব কি আছে? এই লেখাটার ভেতরে আমরা 8G/F লিখলাম, ইন্টু √R লিখলাম, আর কি লিখলাম? HF/L লিখলাম। তাহলে HF/L যেটা যখন লিখছি তখন আমরা যদি মনে করতে পারছি HF, তাহলে এটা ভার্টিক্যাল একটা দূরত্ব, L অবশ্যই এখানে একটা হরাইজন্টাল দূরত্ব। তাহলে এই অংশটুকু যখন HF/L হয়ে যাচ্ছে, তার মানে এখানে স্লোপটাকে সে প্রকাশ করতে পারছে। তাহলে √R হলো, √S হলো। তাহলে বাকি যে অংশটুকু √8G/F, এটা আমরা চেজিস ইকুয়েশনের মতো বলতে পারি যে এটা সমান সমান C। তাহলে আমার V = C × √R/S। আমি আরেকটা বিষয় এখানে একটু মনে করিয়ে দিই, আমরা কিন্তু ইউনিফর্ম ফ্লো নিয়ে কাজ করছিলাম, এবং ইউনিফর্ম ফ্লোর জন্য HF/L যেটাকে আসলে এনার্জি লাইন বা স্লোপটাকে আমরা এনার্জি লাইনের স্লোপ হিসাবে প্রকাশ করব, সেটাকে SF সাফিক্স F দিয়ে প্রকাশ করছি। সেটা সমান সমান আসলে চ্যানেলের বটম স্লোপ বলা যায়। তাহলে চ্যানেলের বটম স্লোপ যদি বলাই যায়, তাহলে HF/L = S0, এভাবেই আমরা বলতে পারবো। তাহলে এখানে C = √8G/F, C = √8G/F কে আমরা প্রকাশ করলাম, এবং আমরা এখন মুডির চার্টটা নিয়ে আরেকবার একটু চিন্তা করব, যে মুডির চার্ট যেখানে আমাদের কাছে থাকবে D/ε/S এবং রেনল্ডস নাম্বারের সাপেক্ষে সেই মুডি চার্টে আমরা ডি যতগুলো জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় 4R এই টার্মটা যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা মুডি চার্ট স্টিল ব্যবহার করতে পারবো। আর সবচেয়ে যেটা আমাদের জন্য প্রয়োজনীয় একটা তথ্য, সেটা হচ্ছে C = √8G/F, C = √8G/F। এই অংশটুকু আমাদের একটা ডিরেকশন দিবে। যদি আমার কাছে ডার্সি-উইসব্যাক ইকুয়েশনের ফ্রিকশন ফ্যাক্টর বা স্মল f জানা থাকে, তাহলে আমি সেখান থেকে ওই একটাকে ব্যবহার করে আমি এখানে সরাসরি সিটাকে বের করতে পারবো। তাহলে সি যদি আমার এখান থেকে বের হয়ে আসে, দেখা যাবে যে আমার কাছে মুডিস চার্টটা স্টিল অ্যাপ্লিকেবল হচ্ছে। এটা আমার আজকের লেকচারের জন্য লাস্ট স্লাইড, যেখানে ε/S এর মানগুলো জানা আছে। এখন ε/S এর মান যদি আমার জানা থাকে, তাহলে আমি এইখান থেকে গ্লাস এবং স্মুথ কনক্রিটের যে সারফেস, সেই কনক্রিটের সারফেস, গ্লাসের সারফেস এবং পাইপের জন্য ভ্যালুগুলোকে আমি এখান থেকে নিয়ে ক্যালকুলেশনগুলো
করব। এবং এখানে আরেকটা বিষয় আমি একটু খেয়াল করে রাখি যে আমার কিন্তু গ্লাসের রেসপেক্টে আমি যদি মেশনারির কথা বলি তাহলে আমি বুঝতে পারছি যে গ্লাসের জন্য যেখানে এপসাইলন এস এর ভ্যালুটা হচ্ছে 3 × 10⁻⁴, সেখানে মেশনারির ক্ষেত্রে আসলে এপসাইলন এস এর মানটা কত হচ্ছে? এপসাইলন এস এর মান আসলে তখন 6 হয়ে গেছে। তাহলে 10⁻⁴ থেকে 3 × 10⁻⁴ থেকে যদি 6 হয় তাহলে এই রেঞ্জটা সম্পর্কে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কত বড় একটা রেঞ্জ। আমি যেটা বলছিলাম যে প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচারের অনেকখানি অংশ আজকে পড়ালাম। তোমাদের আমি ক্লাস যখন শুরু করছিলাম তখন মনে হয় অ্যারাউন্ড 50 জন ছিল। এখন ক্লাসের মোটামুটি ফুল ক্লাস স্টুডেন্ট দেখে ভালো লাগছে। তোমাদের আসলে ম্যাম 10 ব্যাচের একজন ভাই আছেন, উনি একটু যে আপনার সাথে মেবি উনি ইমেইলে যোগাযোগ করছিলেন হ্যাঁ হ্যাঁ 10 ব্যাচের। আচ্ছা, ও ও তো আগের ক্লাসে বোধহয় জয়েন করেছে, তোমাদের সাথে ক্লাস করতো, কিন্তু ও তো বোধহয় সেকশন বি এর সাথে ক্লাস করেছে। কে আছে? না ম্যাম, উনি এখানে- আমাদের সাথে মানে এই সেকশনে আজকে প্রথম আচ্ছা করছেন ও, আচ্ছা 10 ব্যাচের। আচ্ছা। আনামুল, তুমি কি আমার ইমেল পেয়েছো? আনামুল কি আমার ইমেল পেয়েছো নাকি? পেয়েছি। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু ক্লাস মূলত ওদের সাথে ক্লাস আমার 4টা ক্লাস হয়ে গিয়েছিল। হ্যাঁ, লাস্ট ক্লাস নিয়েছিলাম 11 দিনে, ওদের সাথে 4টা ক্লাস আমার হয়ে গেছে। আমি আমার থেকে শুরু করলাম কারণ হচ্ছে সেকশন বি তে যে ফিডব্যাক হচ্ছে যে ওরা নাকি সব ভুলে গেছে। এখন ভুলে যাওয়া বিষয়টা কারণ সামনের প্রথম 3টা বা 4টা ক্লাসে তো সাধারণত ইন্ট্রোডাক্টরি কথা হয়, এটার উপরে জি ম্যাডাম। আমাদের যতটুকু টাইম আছে এর ভেতরে আমরা সামনে পারবো, সমস্যা ম্যাম ম্যাম যদি জি ম্যাম, অনেকেই তো ম্যাম তাদের যে অনেকেই শীট বা বই খাতা তো সবাই এই হোস্টেলে রয়ে গেছে, তো ম্যাম যদি আপনার লেকচারটা একটু পিডিএফ করে আমাদের ইমেল করে দিতেন তাহলে ভালো হতো। ইমেল করব না, আমি আসলে আমার যে প্রবলেমটা হয়েছে আজকে সেটা হচ্ছে আমি আজকে তোমাদের সাথে গুগল ক্লাসরুমে ক্লাসটা নিতাম, কারণ আমার আমি জুমের ক্লাস নেই সাধারণত, মাস্টার্সের ক্লাসটা। হ্যাঁ, কিন্তু তোমাদের জন্য আমি ঠিক করে গুগল ক্লাসরুমে নিব। আমি ঠিক জানি না ঠিক কি কারণে গুগল মিট থেকে আমার এই ভিডিওটা কাজ করছে না, মানে এই সেম ডিভাইস কিন্তু ভিডিওটা কাজ করছিল না, যার কারণে তোমাদেরকে জুমে ইনভাইটেশনটা পাঠালাম। তোমাদের আসলে সমস্ত ডকুমেন্টগুলি গুগল ক্লাসরুমেই থাকবে, ঠিক আছে? আমি এখন এটা আপলোড করে দিব, তোমরা ক্লাসরুমে এটাতে তোমরা থাকতে পারবে। ম্যাম ক্লাস লেকচারের পিডিএফটা থাকবে। হ্যাঁ, এখন এটা আমি আপলোড করে দিব। আর আমি ওটাও একটু থ্যাংক ইউ ম্যাম। যে ভিডিওটা ইস্যুটা সলভ হয়ে গেলে এটা আমি গুগল ক্লাসরুমে তোমাদের ক্লাস নিব। এটা আসলে কালকে মোটামুটি রাতের থেকে দেখছি যেটা কাজ করছে না, এটাকে আসলে সামহাউ কাজ করাতে হবে, কারণ ওখানে একটা ইয়েতে থাকলে, প্ল্যাটফর্মে থাকলে বাকি কাজগুলো করাটাও ইজি হবে। আর এমনি সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, সবাই ভালো আছে। তুমি ক্যাম্পাস থেকে বেড়াতে আসছো এর ভিতরে? জি ম্যাম, অনেকেই গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তো মানে ভুলে যাও নাই। আর ম্যাম রোল 15 একটু ম্যাম সমস্যা আছে, যে তার বাবাকে নিয়ে সে হসপিটালে, তো তাই সে জয়েন করতে পারেনি। কত রোল নাম্বার ওর? ম্যাম রোল 15। একটু আমাকে ইমেলের সাহায্যে একটু কন্টাক্ট করতে বলবো, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আর তো কারো কোনো সমস্যা নেই? না ম্যাম, আপাতত আর কোনো সমস্যা নেই কারো। এর ভেতরে কে কে যে অনলাইনে কিছু কোর্স বা ক্লাস করায়, এগুলো কার কার করার এক্সপেরিয়েন্স আছে? কারো এক্সপেরিয়েন্স নাই অনলাইনে যে কোর্সগুলি করায়? কোনো কোর্সই করনি তোমরা? তাহলে ম্যাডাম করেছি। আচ্ছা, কি কি কোর্স করেছো? কে করেছো?
ম্যাডাম অটোক্যাড এর একটা কোর্স করেছি, রেভিট আর্কিটেকচার একটা কোর্স করেছি। ম্যাম রোল তারপর- 20, রোল 37, রোল 50, রোল 54 এন্ড রোল 36 ওরা আর কি করেছে। সবাই কোর্স করেছে। জি ম্যাম। আর এই কোর্সগুলোর ক্ষেত্রে কি মনে হচ্ছে যে তোমরা তাহলে তো যারা কোর্সগুলো করেছে তারা তো অলরেডি কিছু কি শেখা যায় এভাবে নিজে নিজে কোর্স করলে, যে বিশেষ করে যে অটোক্যাড শিখেছো, অটোক্যাড শিখে ওখান থেকে কি শেখা গেছে? নিজে নিজে কিছু কাজ করা গেছে ওখান থেকে? জি ম্যাডাম, নর্মালি 1-2 তে যে অটোক্যাডটা করেছি খুব তাড়াতাড়ি, মানে হয়তো বা অত শিখতে পারি নাই নতুন নতুন, তো এখন একটু সময় নিয়ে যখন শিখলাম তখন মানে জিনিসটা বেশি এফেক্টিভ হয়েছে। আর হচ্ছে গিয়ে 1-2 যখন কোর্সটা করাইছিল 3D কিভাবে করে বা ওয়ালটা কিভাবে বানায় বা একটা 4 স্টোরি বিল্ডিং কিভাবে বানায় ওগুলা শিখানো হয় নাই, জাস্ট নরমাল 2D এর মধ্যে আমরা লিমিটেড ছিলাম, তো 3D টার কাজটা একটু শিখলাম। আচ্ছা, তাহলে তো একটা কনফিডেন্সও গ্রো করে। এখন কি মনে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পড়াটা বা আমরা যে যতগুলি টুল পড়াই আমাদের কোর্সে কিন্তু টুলের ব্যবহারগুলি এখন অত একটা নাই, টুলের ব্যবহারগুলি নাই, কারণটা হচ্ছে যে সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক হেভি হয়ে যায়। যেমন ধরো আমি এই যে ওপেন চ্যানেল ফ্লো পড়াতে পড়াতে দেখলাম যে আগে মানে একবার আমি ট্রাইও করেছিলাম সেশনালে একটা টুল শেখানো, যে আমরা এই যে ইকুয়েশন গুলো শিখছি এই ইকুয়েশন গুলোকে ব্যবহার কেমন হয়। তাহলে এটা দেখা যায় কি যে আমাদের জন্য যে টাইমটুকু আছে ওই টাইমটুকুর মধ্যে অনেক সময় একটা নতুন টুলকে ইন্ট্রোডিউস করা যায় না। কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং পড়ার ব্যাপারটাই এরকমের যে তুমি কখনো বলতে পারো না যে আমার পড়া শেষ হয়ে গেছে। এটা একটা সমস্যা হয় যে ওটা আসলে সবসময় কিছু না কিছু নতুন জিনিস জানতে হলে তোমাকে নিজে পড়তে হবে। ও অটোক্যাডের সম্পর্কে যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো ব্যাপারটা এরকমেরই। আসলে আমাদের যে কোর্সের কারিকুলাম বলো বা যে টাইম ফ্রেম বলো এর ভেতরে আসলে একটা নতুন কোর্সকে বা একটা নতুন জিনিসকে জাস্ট ইন্ট্রোডিউস করানো যায়। অনেকেই আছো এই ক্লাসের ভেতরে যারা একসময় ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে চাকরি করবে, তাদের কাছে মনে হবে যে ওপেন চ্যানেল ফ্লো কোর্সটা আরেকটু বেশি ম্যাটেরিয়াল থাকলে আমার জন্য আজকে সুবিধা হতো। আবার কেউ আছো রোডস অ্যান্ড হাইওয়েতে চাকরি করবে, সে চিন্তা করবে ওপেন চ্যানেল ফ্লোতে এত না পড়িয়ে স্ট্রাকচার কেন পড়ানো হলো না। এটা আসলে কোর্সের ডিজাইনটাই এভাবে করা হয়েছে যে তোমাকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দেওয়া, এবং তারপরে ভবিষ্যতে তুমি সেই জিনিসটা বা সেই নলেজটাকে নিয়ে কিভাবে সামনে এগোবে, এটাই। তো ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস হযরত আলী স্যারের কথা। তোমাদের হযরত আলী স্যারের সাথে দুটো ক্লাস, আমার সাথে একটা ক্লাস। কোনো কারণে স্যার যদি আমাকে ইনফর্ম করেন বা তোমরা জানো যে ওনার ক্লাসটা হচ্ছে না, তাহলে ওনার ওই টাইমটাতে আমি নিতে পারবো। আমার অন্য ব্যাচের সাথে ওই টাইমগুলোতে ক্লাস আমি নেই। ঠিক আছে, তাহলে আমাকে ইনফর্ম করলে হবে, কারণ আমার এই যে সেকশনের 4টা ক্লাস, এই 4টা ক্লাস তোমাদের সাথে আমার নেওয়া হয়েছে। এই 4টা ক্লাসই যেহেতু আমি ওটা গো থ্রু, এই জন্য আমার একটু টাইম লাগবে। আদারওয়াইজ আমার মনে হয় যে আমরা ডিউ টাইমে অংশ এটুকু আমরা কমপ্লিট করতে পারবো। আর কারো বুঝতে সমস্যা হলে সেক্ষেত্রে ইমেল করা যাবে বা গুগল ক্লাসরুমে তুমি আমাকে মেসেজ দিতে পারো। আর ফোন নাম্বার সবার কাছে আছে আমি জানি, ফোনেও কন্ট্যাক্ট করা যাবে। ঠিক আছে, তাহলে ভালো। অ্যাটেন্ডেন্সটা কেমনে দিবেন ম্যাম? অ্যাটেন্ডেন্সটা আসলে তোমাদেরকে গুগল ক্লাসরুমে ঢুকলে ভালো হয় আর কি। তোমরা যারা এখানে আছো তারা সবাই কি গুগল ক্লাসরুমে এন্ট্রি করেছো? জি ম্যাম। আচ্ছা, আমি যখন তোমাদের ওই যে ক্লাসটা শুরু করছি তখনই ওখানে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে। আর এখানে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে তোমাদের সবার তো আইডি এগেইনস্টে তোমরা আছো। পুরো ক্লাসটা আসলে আমাদের রেকর্ডের জন্য, এটা আমাদের নিজেদের রাখার জন্য রেকর্ড করা হয়েছে, সুতরাং তোমাদের ওখানেও শো করা হচ্ছে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে কিনা? আর কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে ক্লাস শেষ করব। জি ম্যাম। ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।